দুইজন অমুসলিম সদস্য এখানে রাখতে হবে। আমরা যদি এখন একটা আইন পাস করি যে ঢাকায় যে রামকৃষ্ণ মিশন মন্দির রয়েছে সেই মন্দির পরিচালনা কমিটি বা আগামী যে তাদের দুর্গাপূজা রয়েছে সেই পূজা উদযাপন কমিটিতে বাধ্যতামূলক দুজন মুসলমান সদস্যকে রাখতে হবে, ভারতের গতিবিধিরা আজকেই আগুন ধরে যাবে, ভারতের রাজ্যে রাজ্যে প্রতিবাদ শুরু হবে। এখানে আমি যে শুধু একজন রাজনৈতিক কর্মী হিসেবে এসেছি তাই না, এই ধরনের কর্মসূচি মুসলমানদের পক্ষে, ইসলাম কোরআন নবীর অবমাননার পক্ষে যে কোনো কর্মসূচিতে রাজনৈতিক প্রোটোকলের বাইরে স্বতঃস্ফূর্তভাবে আমি অংশ নিয়ে থাকি। এর একটাই কারণ আমাদের হয়তো ক্ষমতা নাই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব তৈরি করার, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে তোমার এক ভাই নির্যাতিত হয়েছিল মিয়ানমারে, তোমার এক ভাই ঝলসে গিয়েছিল সিরিয়াতে, তোমার ভাই ছোট ছোট শিশুরা নিহত হয়েছিল গাজায় ফিলিস্তিনে, তখন তুমি কি করেছিল? অন্তত যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারি যে ইয়া আল্লাহ, আমি আপনার বন্ধুদের সাথে বন্ধুত্ব করেছি এবং আপনার শত্রুদের সাথে শত্রুতা করেছি। এই কথাটুকু বলার জন্য এই ধরনের প্রতিবাদ সমাবেশে আমি সবসময় অংশ নিয়ে থাকি। আজকে যে ইস্যুটা ভারতের নতুন সংশোধিত ওয়াকফ বিল, এটার প্রতিবাদে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে লেবার পার্টি এই কর্মসূচি করেছে। আমি এনডিএর পক্ষ থেকে, আমাদের চেয়ারম্যান বাবুল আজমের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সংক্ষেপে একটু ওয়াকফ বিলের সম্পর্কে বলি, কেন ভারত এই ওয়াকফ বিলটা নিয়ে এসেছে। দেখেন, ওয়াকফ বিলের কতগুলো দিক রয়েছে। বাংলাদেশে একটা ওয়াকফ আইন রয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন ওয়াকফ আইনে যে মিনিমাম 9 সদস্য বিশিষ্ট একটা কোরাম হতে হবে যেখানে সদস্য থাকবে। সেই ফোরামে কারা কারা সদস্য থাকবে? আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের প্রতিনিধি, এভাবে করে প্রতিনিধিত্ব করা হয়েছে। এখানেও কিন্তু একটা বৈষম্য রয়েছে। বাংলাদেশের একটা বড় অংশ কওমি মাদ্রাসা, অসংখ্য কওমি মাদ্রাসা রয়েছে এবং কওমি আলেমরা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। কওমি শিক্ষা বোর্ড থেকে কিন্তু কাউকে বাংলাদেশের ওয়াকফ বোর্ডে প্রতিনিধি রাখার কোনো বিধান বাংলাদেশেও নয়। শুধু ভারতেরটা নিয়ে কথা বললে হবে না, বাংলাদেশের ওয়াকফ আইনেও যে ধরনের বৈষম্য রয়েছে সেটা নিয়েও আমাদের কথা বলতে হবে। ওয়াকফ বোর্ড, বাংলাদেশের ওয়াকফ বোর্ডটা কিভাবে পরিচালিত হচ্ছে, এখানকার ওয়াকফগুলো সম্পত্তিগুলো আয় ব্যয় স্বচ্ছতা এবং যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদের কল্যাণে বাংলাদেশ ওয়াকফ বোর্ড কতটুকু কাজ করছে, এটার ব্যাপারে আমাদের সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের প্রস্তুত করতে হবে। শুধু প্রতিবেশী ভারতকে আমরা কথা বলতে পারি না, আমাদের দেশে কি হচ্ছে আমাদের সেটা নজরে আনতে হবে। ভারতের বিতর্কিত ওয়াকফ বিলের দুটো বড় বড় দিক রয়েছে। এক নম্বর, এই ওয়াকফ সংশোধিত বিলের মাধ্যমে মোদী সরকার দেখাতে চেয়েছে ইসলাম একটা নারী বিদ্বেষী ধর্ম। কিভাবে? সেখানে কিন্তু নারীকে প্রতিনিধিত্ব রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নারীকে যোগ্যতার ভিত্তিতে প্রতিনিধিত্ব করতে পারে, কিন্তু যে ভাষাটা ব্যবহার করা হয়েছে সেখানে হলো জেন্ডার ডিসপ্যারিটি, অর্থাৎ নারী পুরুষের ক্ষমতা রাখতে হবে ওয়াকফ বোর্ডে। দেখেন, একটা সার্জারি হবে, আপনার কোন পেশেন্টকে আপনার মাকে বা বাবাকে নিয়ে গেছেন অনকোলজিক্যাল সার্জারি করার জন্য, মানে ক্যান্সারের সার্জারি করার জন্য, সেই সার্জারিতে শুধু ডাক্তার থাকে না, নার্স থাকে, আরো স্টাফ থাকে। এখন আপনি কি দাবি করবেন যে আমার মায়ের সার্জারির জন্য যে ডাক্তার, নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা থাকবে তাদের ভিতরে 50% নারী এবং 50% পুরুষ হতে হবে? অবশ্যই এটা দাবি করবে না। কারণ কি, আপনার মায়ের বেস্ট সার্জারি করার জন্য যারা যারা যোগ্য, সেটা নারী হোক বা পুরুষ হোক, তারাই সেখানে উপস্থিত থাকবে। সব জায়গায় নারী পুরুষের সমতা খুঁজতে দেন না। তারা এটা করেছে ইচ্ছাকৃত ভাবে ইসলামকে নারী বিদ্বেষী ধর্ম হিসেবে দেখানো যাবে, প্রথম দিক। 2 নম্বর যে পয়েন্টটা নিয়ে এসেছে সেটা হলো এখানে তারা অমুসলিম সদস্যদেরকে প্রতিনিধি রাখার বিধান রয়েছে যে 2 জন অমুসলিম সদস্য এখানে রাখতে হবে। আমরা যদি এখন একটা আইন পাস করি যে ঢাকায় যে রামকৃষ্ণ মিশন মন্দির রয়েছে সেই মন্দির পরিচালনা কমিটি বা আগামী যে তাদের দুর্গাপূজা রয়েছে সেই পূজা উদযাপন কমিটিতে বাধ্যতামূলক 2 জন মুসলমান সদস্যকে রাখতে হবে, ভারতের গতিবিধিরা আজকেই আগুন ধরে যাবে, ভারতের রাজ্যে রাজ্যে প্রতিবাদ শুরু হবে। দেখেন, ভারতে আমরা মুসলমানরা এই যে সারা বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান রয়েছি, এত মুসলমান থাকা সত্ত্বেও আমাদের চোখের সামনে গাজায় রাফাতে বোম মেরে 10টা 12টার উপরে মানুষের লাশ উঠে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। মিয়ানমার থেকে এত রোহিঙ্গা বিতাড়িত করা হলো, এথনিক ক্লিনজিং, জাতিগত নিধন করা হলো, প্রতিবেশী ভারতে মুসলমানদেরকে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে, আমরা কিছু বলতে পারছি না কেন? এখানে আমাদের নিজেদের একটু আত্মসমালোচনা ব্যাপার রয়েছে। স্বয়ং নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচার শুরু করেছিলেন তখনও কিন্তু আবু জেহেল, যা আসলে জ্ঞানীর পিতাকে বলা হতো একসময়, আবু গালিব বা পরবর্তী নাম আবু জেহেল, সে ইসলাম গ্রহণ করেনি। কারণ কি, সে জানতো আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ
এটার যে দাবি সেটা আমরা পূরণ করতে পারি না। আর এই কারণে বিশ্বের সমস্ত প্রান্তে মুসলমানরা নির্যাতিত হলে আমরা চোখের পানি ফেলি। কারণ সারা রমজান দোয়া করলাম, ইফতারের আগে দোয়া কবুলের সময় সারা রমজান দোয়া করার পরে কি হলো, আমাদের দোয়া আদৌ কবুল হয়েছে কিনা জানি না। ঈদের পরে আমরা এরকম একটা দুঃসংবাদ দেখলাম, ভারতে একটা বিতর্কিত ওয়াক্ফ বিল পাস হয়ে গেল। আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আমরা পাশে থাকবো, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান এবং লেবার পার্টির অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র মিশনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ লেবার পার্টির সাথে সংহতি জ্ঞাপন করে উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ভারত যে ন্যাক্কারজনক আইন পাশ করছে, এই আইন পাশের প্রতিবাদে সমস্ত নেতারাই বক্তব্য দিয়েছেন, বিশ্লেষণ করেছেন। তো আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মোদীর এই কালো আইনকে, মুসলমানদের অর্থ সম্পদ হ্রাস করার যে চিন্তা, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর প্রতিবাদে আমরা পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করবো। আমরা প্রয়োজনে ভারতীয় হাই কমিশন অভিমুখে লং মার্চ করব এবং তারপরেও যদি এই সংশোধনী বিল বাতিল করা না হয়, আমরা ভারত অভিমুখে পদযাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। জাতীয় নেতৃবৃন্দরা আছেন এবং আমার সামনে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার সংগ্রামী সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। কবির কবিতায় বলে, নদীর একুল ভাঙে একুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা দোলের বাই ফকির সন্ধ্যাবেলা। প্রিয় সুধী, আমরা আজকে যেই সমাবেশে দাঁড়িয়ে ভারত মুসলিম বিরোধী যেই ধরনের পদক্ষেপ নিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। আমরা এই বাংলাদেশ 1944 সাল থেকে এই বাংলাদেশের দানা বেঁধেছেন এবং 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশের জানান দিয়েছেন এবং 69-এর গণ উত্থান এবং 71-এর 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আজকের এই বাংলাদেশ। আমরা বলতে চাই, এই বাংলাদেশ একদিনই সৃষ্টি হয়নি। এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে 1944 সাল থেকে, নবাব সিরাজউদ্দৌলা থেকে আজকের এই বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বাংলাদেশে আজকে যে প্রতিবাদ করছি, যাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, তারা হলেন ভারতের কসাই মোদীর বিরুদ্ধে। এই কসাই মোদী একজন চায়ের দোকানদার ছিলেন, তিনি আজকে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন এবং যে সময় তিনি ক্ষমতায় এসেছেন, ভারতের মধ্যে মুসলিম হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগিয়ে তিনি ভারতের একটি জননেতা হিসাবে সেদিন আখ্যায়িত হয়েছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে প্রতিবাদ করতে চাই এবং বলতে চাই, বাংলাদেশের যিনি আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাকে অনুরোধ করতে চাই, তারা যেহেতু আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন করছেন এবং আমরা তো বাংলাদেশে কোন সংখ্যালঘুর উপরে আমরা কোনদিন আমাদের কোন নির্যাতন সেরকম হচ্ছে না, তারপরেও আমরা মনে করছি যে আজকের সময় উপযোগী লেবার পার্টির মাধ্যমে যে প্রতিবাদ সভা হয়েছে তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
বাংলাদেশ চিরজীবী হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। change tv.press এক ফোঁটা হলুদ নেই।